প্লেস করে একটু সুন্দর গোলাপ। একজন এসেছে, দুজন। হ্যালো। অনেক দিন বাদে আমি ফেসবুক লাইভ করছি। অনেক সময় রাগ, দুঃখ, অভিমান উগড়ে দিয়ে হয়তো ফেসবুকে, তবে যেটাই করি সেটা জেনুইন। সেটা কোনো, যাই হোক, সবাইকে বুঝিয়ে তো ওরকম করা যাবে না। আম, আজকে আমার হ্যাপি বার্থডে। সো সবাই যারা উইশ করেছো, যারা উইশ করছো, যারা উইশ করনি কিন্তু ভেবেছো করবে, সবাইকে সত্যি আমার মন থেকে থ্যাংক ইউ। কারণ আমি অর্ধেক সময় মানুষের জন্মদিন ভুলে যাই, ডেট মনে রাখতে পারি না। সেখানে যে আহ, সবাই জানি ফেসবুকে নোটিফিকেশন দেয়, কিন্তু তারপরেও যে ইউটিউবটা এক্সট্রা লিপ আমাকে উইশ করার, তার জন্যে সত্যি আমি খুব খুশি। আম, আমি খুব একটা ধুমধাম করে জন্মদিন ওরকম ভাবে পালন করি না। বাবা মা বেঁচে থাকতে হতো, আর সবসময় বাবা, মানে মা আগে চলে গেছে। বাবা রাত 12টায় ঠিক ফোন করে হ্যাপি বার্থডে টু টুম্পা। বাবার আমি টুম্পা, আর মায়ের আমি সোনামণি। তো এই দুটো ডাকনামও চলে গেছে, আর মানুষ দুটো তো চলে গেছেই। আর ঠিক জন্মদিন করার, মানে যাপন করা, সেলিব্রেট করা, এই উৎসাহটা আর আহ, পাই না। হয়তো বয়স বেড়ে গেছে। বয়স তো সবারই বাড়ছে, আমার তো এক্সপোনেনশিয়ালি আরো বেড়ে গেছে। আহ, পাকা চুল আছে। সো, আর আমার খুব বেশি আনন্দ এখন পাই না কোনো কিছুতে। আহ, যে আমি সেলিব্রেট করব, কাদের নেমন্তন্ন করে খাওয়াবো, কোনো ওই আহ, বড় স্টারওয়ালা হোটেলে লোকজনকে ডেকে খাইয়ে প্রফেশনাল এদেরকে আমি কোনোদিনই ইনভাইট করিনি। কারণ ওইভাবে জন্মদিন উদযাপনটা আমার কাছে টু ইচ হিজ ওন, আমার কাছে অন্তত একটু মেকি লাগে। কারণ এই দিনটা আমার বাবা মা, আমার পরিবার, আমার যারা একদম ছোট্ট কোটারির যারা বন্ধু বান্ধব, তাদের কাছে তারা আমার জীবনে ইম্পর্টেন্ট। সুতরাং বাকিটা নয়। যাই হোক, প্রত্যেক জন্মদিনেই নতুন কিছু মানুষের, মানে ওই জন্মদিনের আগে থেকে নতুন কিছু মানুষের সাথে আলাপ হয়। তো আমার ইনস্টাগ্রামের সাবস্ক্রাইবার বর্গ নীল আমাকে এই সুন্দর ফুল পাঠিয়েছে। আমি জন্মদিনে, আমি কারোর কাছ থেকে খুব দামি গিফট নিতে আমি অস্বস্তি বোধ করি। আমার কাছে আগে ডিভিডি, ডিভিডি যখন, ডিভিডি প্লেয়ার, ডিভিডিস যখন হতো, আমি ডিভিডিস নিতাম, কারণ আমি সিনেমা দেখি, খুব সিনেমা দেখতে পছন্দ করি। আর বই নিতাম, আর চকলেটস। কিন্তু এখন যে হারে মোটা হয়েছি, আর চকলেটও খাওয়া উচিত হবে না আমার। সো এর বাইরে জন্মদিনটা, মানে উপহার, দামি উপহার নিতে আমার অস্বস্তি হয়। আহ, হ্যাঁ বল। হ্যাঁ, ঠিক আছে, কারেক্ট আছে। তো আজকে যেই কারণে আহ, মূলত এই লাইভটা করা, সেটা হচ্ছে, অনেকেই জানেন, অনেকেই জানো যে আমি 3 বছর আগে, মানে আমার যেহেতু অনেকটা সময় হাতে থাকে নিজের মতো আহ, সময় ব্যয় করার, তো সেই কারণে লিখতে ভালোবাসি যেহেতু, সাহিত্যের স্টুডেন্ট, তো লেখা পায় আমার। তো একটু একটু বইয়ের থেকে দামি উপহারের কিছু নেই, সত্যি তাই। আজকের দিনে জেনারেশন
সব ই বুক পড়ে, কিন্ডেলে পড়ে, কিন্তু আমার কাছে ওই বইয়ের পাতা উল্টানো, নতুন বইয়ের গন্ধ, এইগুলো খুব ম্যাটার করে। ইভেন পুরোনো বইয়েরও একটা অন্য গল্প, মানে গন্ধ থাকে। আমি কলেজ স্ট্রিটে একটা সময় বহু পুরোনো বইও কিনেছি। তো আমার সাথে আমার আগের যে এডিটর শ্রমিক রয়েছে, শ্রমিককে একটু দেখিয়ে দিই ইউটিউবে, আর আমার ছানাপোনারা খাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? তুমি একটু ঘুরে একটু তাকাও, হ্যালো বলো। হাই করছে। মিহির আমার হেল্প করে, ওদের এই রাত্রেবেলা আবার খাওয়াতে বেরোবে। সো এই নিয়েই আমি রয়েছি ঠিকঠাক। বাবা মাকে খুব মিস করছি। আর আমার ভাইটা ভীষণ ব্যস্ত, কর্পোরেট এতে থাকে, তো ওই এয়ারপোর্টের কাছে দমদমে। ও আচ্ছা, আমার নতুন চশমা, ভালো চশমাটা। আর স্নান করে উঠে একবার মার কথা মনে পড়লো। মা জন্মদিনে বলতো যে নতুন জামা পরতে স্নান করে। আমার একটা নতুন টি শার্ট ছিল, পরিনি, সেই টি শার্টটাই পরলাম, খুব একটা ইচ্ছা করলো না সাজগোজ ইত্যাদি। তো এখন তোমাদের সাথে দেখা হবে বলে এই নতুন টি শার্টটা পরে একটু চোখে কাজল ঠাজল লাগিয়ে, তাও ধেবড়ে গেছে বোধহয়, দেখো এসে বসেছি। শ্রমিক আমাকে খুব বকছে, তুমি কিরকম একটা হয়ে গেছো লেখাদি, লাইফ নেই কেন তোমার, আগের মতো তুমি কেন নয়। এবার আমার চোখে জল এসে যাবে, কিন্তু আবার এইটা অটোমেটিক চোখে জল আসে, এটা কোনো নয়। ভীষণ আবেগপ্রবণ আমি, আবেগের বশে রাগ হয়, চারিদিকে যখন অন্যায় দেখি চুপ করে থাকতে পারি না, আহ কথা বলে ফেলি, যার জন্যে আমাকে বয়কটের ডাক দেওয়া হয়। সো সবগুলো ব্যানার খুলে দিয়েছে, আমার বাড়ির সামনের ব্যানারটা এখনো লাগিয়ে রেখে দিয়েছে, সামাজিকভাবে বয়কট করুন। তো যেহেতু সমাজকে বোধহয় আয়নাটা আমি দেখাই, সেহেতু সমাজের লোকজন 21শে জুলাইয়ের মঞ্চে যারা যান, তাদের কাছে একটা চাপ হয়ে যায় যে আমাকে তো ব্র্যাকেট করা যায় না, এত কিছু কাজ দেওয়া হচ্ছে না, কিছু করা হচ্ছে না, তাকে চারিদিকে করার পরেও তার এত আস্ফালন কেন। তো এটা মানুষের একটু চাপ হয়ে যায় যে তুমি কেন অন্যদের মতো হতে পারছো না, তুমি কেন মাথা হেড করছো না, তুমি কেন এত কথা বলছো, তুমি না মেয়ে, তুমি না একজন অ্যাক্ট্রেস, বাদ বাকি যেরকম ভাবে সবাই চলছে তুমিও চলো। এবার আমি নিজেকে না কখনো সেলিব্রিটি মনে করি না। আমার আশেপাশে 10 জন নিয়ে আমার অসুবিধা হয়, যেখানে যাই একা একা যাই, সবকিছু একা একা করতে আমি অভ্যস্ত। সেলিব্রেট করার মতো কিছু আমি পাই না। যারা নিজেদের সেলিব্রিটিও মনে করেন, আমি জানি না তাদের লাইফে সেলিব্রেট করার মতো কি আছে। আমি একজন আর্টিস্ট মনে করি নিজেকে, এবং আর্টিস্টের একটা দায় থাকে সমাজের প্রতি, যে শুধুমাত্র নিজে অভিনয় করলাম বা যে কোনো অন্য পারফর্ম করলাম বা ডিরেক্ট করলাম বা স্ক্রিপ্ট লিখলাম বা মিউজিক করলাম বা কবিতা লিখলাম বা গান গাইলাম, এর বাইরেও আর্টিস্টের কিছু দায় থাকে সেই সময়ে সেই সমাজটাকে তুলে ধরার, যেখানে যেই অন্যায়টা হচ্ছে তার যেই মাধ্যম, সেই মাধ্যমে তার প্রতিবাদ করার। যেটা জাফর পানাহি থেকে, উৎপল দত্ত থেকে এনারা করে এসছে বরাবর আমরা দেখেছি। কিন্তু আজকের দিনে মানুষ সব মেনে নিচ্ছে, মানুষ সব মানিয়ে নিচ্ছে। তো ঠিক আছে, সবাই না হয় নাই হলাম নিজেরটা বোঝা, চালাক চতুর, কিছু মানুষ থাকি না বোকা। সমাজে মাঝে মাঝে একটু বোকা মানুষদেরও দরকার, যারা শুধুমাত্র নিজের লোভ, নিজের কি পেলাম তার থেকেও বেশি একটু পরিবর্তন, একটু ভালো থাকা, আগামী প্রজন্মটা একটু ভালো রাখা, শিক্ষাটা ঠিকঠাক থাকুক। হাই হাই করে হেলমেট ছাড়া লোক, কি হয়েছে আদর? আদর করতে গেছিলি তুই? ওর একটা ব্যথা আছে,
তো ও মানুষকে ভয় পায় তো এরা। কি হয়েছে বাবু, এসো আমার কাছে, এসো 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 এসো। না না, ও কিছু করবে না, ওই আদর আর নেকুর একটু মানুষকে ভয় পায়। সরি। সবাইকে থ্যাংক ইউ বলে দিচ্ছি। উষ্ণা হ্যাপি বার্থডে বলছে, থ্যাংক ইউ। সুকন্যা চ্যাটার্জি থ্যাংক ইউ। আত্মজ্যোতি মিত্র থ্যাংক ইউ। না আমি কোনো কি বিধায়িকা সুলেখা মিত্র, না 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 না, এটা না মানুষ ভাবে কি যে আমি আমার নিজের কোনো পলিটিক্যাল এজেন্ডা আছে। না, পাওয়ার থাকলে অনেকগুলো অন্যায় আশেপাশে যেটা হচ্ছে সেগুলো বন্ধ করতাম নিজে দাঁড়িয়ে থেকে, কিন্তু আমার পাওয়ারের লোভ সত্যি 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 নেই। অনেকে অনেক টাকা অনেক কিছুর অফার করেছিল, আমি থ্যাংক ইউ সো মাচ কফি খাইয়ে টাটা বাই বাই করে দিয়েছিলাম। আমার এরকম লোভ নেই। আমি একটু সুস্থ পরিবেশে বাঁচতে চাই, মানে ভালো করে বুক ভরে নিঃশ্বাস নিতে চাই। চাই আমাদের এই রাজ্য থেকে, আমাদের এই দেশ থেকে যারা ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, যারা এখানে চাকরি করতে পারে বা এখানে পড়াশোনা করতে পারে, তারা এই রাজ্য থেকে, এই দেশ থেকে বিদেশে বা ভিন রাজ্যে চলে না যাক। মানুষ একটু সৎ হোক, মানুষ একটু রাস্তার কুকুরদেরকে দেখলে হুটহাট না করুক, বেড়ালের গায়ে গরম জল না ঢালুক। এইগুলোকে আমার খুব বেশি চাওয়া, এইগুলোকে আমার খুব বেশি চাওয়া। সো আপনার যদি পশু পাখি ভালো না লাগে, আচ্ছা ঠিক আছে, ভালো লাগবে না, আপনাকে খেতেও দিতে হবে না, কিন্তু আপনি এদের কোনো ক্ষতি করবেন না, এইটুকু তো চাওয়া। একটা সুস্থ সুস্থ পরিবেশ যেখানে শিক্ষিত লোকজন তার মর্যাদা অনুযায়ী, তার যোগ্যতা অনুযায়ী কাজ পাক। আজকে অযোগ্য বলে যে শিক্ষক বা যারা শিক্ষক হতে চায় তাদের যে কাজটা গেছে, কই তারা যেই ঘুষটা যেই সমস্ত নেতা নেত্রীদের দিয়েছিল, অযোগ্যদের কাজটা যাচ্ছে, তারা টাকাটা দিয়েছিল বলে। আর টাকাটা যারা নিয়েছিল তাদের কি হলো বলুন তো? এই প্রশ্নগুলো কেন করেন না? আমি করলেই দোষ, আমি করলেই আমাকে মানে শুনতে হবে যে অসভ্য মহিলা বা একে বয়কট করুন। আমি এরকম বয়কট হতে প্রস্তুত। আমার এমনি মানুষ ভালো লাগে না আজকাল, আমি এমনি মিশি না। এই শ্রমিক আমাকে বকছিল। যাই হোক, অভিষেক ব্যানার্জি সেই অভিষেক ব্যানার্জি নয়, এবং সৌমিক বিশ্বাস আমার ইউটিউব এরা দেখে। এই মারপিট নয়, মারপিট নয়, খাওয়া হয়ে গেছে, এসি চালিয়ে দিয়েছি। এই দরজাটা বন্ধ করে দিবে, আমি এসিটা চালিয়ে দিই, ঠান্ডা করে আবার শুয়ে পড়বে চুপচাপ। সো আমি নিজের পয়সায়, যেহেতু আমি লেখালেখি করতাম, কিন্তু চুপ করো, কিন্তু চুপ করো। তো অনেকটা সময় পেয়েছি, লিখেছি, কিন্তু চুপ প্লিজ। তো আমার এবং ছাদ কনসেপ্টটা মাথায় এলো, আমি লিখে ফেললাম, এবং তারপরে ভাবলাম যে আমি কার কাছে পয়সা চাইতে যাব। এরকম অনেকের কাছেই পয়সার জন্য গেছি, আমি প্রডিউস করুন, আমি সিনেমা করতে চাই। তারা JW ম্যারিয়েটে ডাকে। আমি বলি, কেন JW ম্যারিয়েটে ডাকছেন? আপনার যদি ছবিটা করতে হয় আমার সাথে কোনো ক্যাফেতে দেখা করুন, আমি আপনাকে গল্পটা শোনাই, টাকা বাজেটটা বলি, আপনি করে ফেলুন। কিন্তু হলো না সেরকম। তো ভাবলাম যে ঠিক আছে, হয়তো আমি নতুন বলে আমাকে বিশ্বাস করতে পারছে না, ফাইন, আমি আমার যোগ্যতা সারা জীবন আমাকে প্রমাণ করে 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 চলতে হয়েছে, আমি আবারও প্রমাণ করতে রাজি আছি। আমার বুড়ো বয়সে অডিশন দিতেও আমার কোনো অসুবিধা হয় না, আমার কোনো ইগো নেই, আমার নিজের যোগ্যতা আবারও প্রমাণ করতে আমার কোনো অসুবিধা নেই। সো নিজের পয়সায় করলাম। একটু পরেই আমি ছবিটা আপলোড করতে যাচ্ছি। আপনারা যদি ডাউনলোড করে নিজেদের চ্যানেলে দেখান তাহলে কপিরাইট কেস খাবেন, সেটাই শ্রমিক আর আমি বসে এনশিওর করছিলাম যেন কেউ ডাউনলোড না করতে পারে সেখান থেকে। কারণ একদম নিজের পয়সায়, বিশ্বাস করুন, 2.5 থেকে 3.5 লাখ টাকা
আমার গ্যান্ট থেকে খরচ হয়েছে। আমি আশা করেছিলাম যে আমি একটা অ্যান্থোলজি করব, স্পেস নিয়ে আমার গল্প। স্পেস মানে মানে বাইরের স্পেস নয়, স্পেস মানে এই যে জায়গাটা, এই ঘরটা এখন একটা স্পেসের কাজ করছে। আমার মায়া পড়ে যেত আমি যখন আউটডোর শুটিংয়ে যেতাম। আহ, ধরুন একটা হোটেলে আমি 7 দিন, 10 দিন, 15 দিন রয়েছি, সেই হোটেল থেকে বেরোনোর সময় আমি ওই হোটেলের খাটটা, বাথরুমের বাথটাবটা, ঘরটা, টাটা তোমাদেরকে, আমাকে এখানে থাকতে দিয়েছো, আর দেখা হবে কিনা জানি না, এইসব নিজে নিজে পাগল, পাগল বলতে পারেন, আর্টিস্ট বলতে পারেন, এইভাবে করতাম। তো আমার একটা জায়গার সাথে একটা খুব টান হয়ে যেত। আম, তো এই গল্পটা এবং ছাদ, আমার ছোটবেলার ছাদ, আমরা আমাদের নিজেদের বাড়ি ছিল, আমরা ফ্ল্যাট বাড়িতে থাকিনি কখনো, একতলা থেকে দোতলা হয়েছে। তো ওই ছাদটা যেন আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। শীতকালে মা বলতো যাও ছাদে গিয়ে পড়তে বসো, তো মাদুর নিয়ে, কমলা লেবু নিয়ে, বই খাতা নিয়ে ছাদে, শ্রমিক হয়েছে এরকম কখনো তোর, মাদুর নিয়ে এরকম পড়ছি। বা বয়ঃসন্ধির সময় তখন পাড়ার ভোম্বল, রাজু, সবাইকেই ভাল লাগছে রঙিন চশমা দিয়ে দুনিয়া দেখা। আম, তারপরে ওই চিত্রহার, চিত্রমালা, লোডশেডিং হয়ে গেল, ছাদে গিয়ে এই মা ঠাকুর প্লিজ কারেন্ট চলে এসো, কারেন্ট চলে এসো। সেই যে একটা ইনোসেন্স ছিল, সেই ইনোসেন্সটা ওই ছাদের সাথে সাথে কিরকম একটা হারিয়ে গেছে। আজকে যখন এই উঁচু তলায় থাকি, এই আর্টিফিশিয়াল উঁচু তলার আর্টিফিশিয়াল ছাদটায় খুব একটা যেতে ইচ্ছা করে না। অনেকটা উঁচু থেকে নিচে রাস্তা দেখা যায়, যেন মনে হচ্ছে আমি উঁচু থেকে একটু নিচু চোখে নিচের তলার দিকের মানুষগুলোকে দেখছি। তো এইটা ঠিক আমি নই, কিন্তু উপায় নেই, সেই ছাদটাকে মিস করি, যেখানে আমার ঠাকুমা, আমার বড় মা মানে মায়ের ঠাকুমাকে দেখেছি আচারের শিশি ছাদে শুকোতে দেওয়া, বা মাকে দেখেছি মাথায় গামছা পেতে ওই জামা কাপড়ের ক্লোদিং লাইনে জামা কাপড় শুকোতে দেওয়া। তো এই গল্পটা একদম মেয়েবেলা এবং ছাদ নিয়ে আমার নিজের লেখা, নিজের প্রডিউস করা, নিজের ডিরেক্ট করা, এবং নিজে একটা ছোট্ট রোল করেছি। আমি মুখ্য চরিত্র আমি করিনি, করতে চাইনি, কারণ নিজের ছবি মানেই আমি মুখ্য চরিত্র হব এরকম কোনো বাসনা আমার নেই। এমনও হতে পারে আমি যদি কোনো ছবি আবার পরবর্তী সময়ে ডিরেক্ট করি, হয়তো আমি নিজে অভিনয়ই করলাম না তাতে, কারণ ডিরেকশনটা আমি চাই করতে খুব মন দিয়ে। দেখা যাক কি হয়। তো এইটাই বলার, আপনারা সবাই দেখবেন রাত 9টায়, কটা বাজে বল, 9:15, আর 15 মিনিটের মধ্যে আমি আপলোড করতে যাচ্ছি এবং ছাদ। আমি যেরকম, সবাই জানে অনেক ডিরেক্টর আছে আমার উপর একটু রাগও হয় তাদের, একটু ডিস্টার্ব করো না তুমি চিন্টুকে, চিন্টু তোমার জ্যাঠা মশাই। তো দেখবেন আমি আমার সমস্ত কাস্ট ক্রু, নন্দিতা, বাচ্চা মেয়েটি শ্রী, রে কঠিন একটা নাম বাচ্চাটির, বাচ্চা মেয়েটি আমার পিসি করেছে, তপতি দাস, প্রীতম দাস, এই সব, এদেরকে নাম না জানা লোকজনকে নিয়েছি তার কারণ এরা খুব ভালো করেছে। আমি চাইলে হয়তো খুব পরিচিত মুখ নিতে পারতাম, কিন্তু সারা জীবন আমি আন্ডারডগ সাপোর্টার, যাদের কেউ থাকে না তখন মনে হয় আমি তাদের পাশে একটু দাঁড়াই। এটা একটা বোধ থেকে কাজ করে, এটা সবার মধ্যে সেই বোধটা হয় না, কি করবে তারা বেচারা। তো অনেক নতুন ছেলেমেয়েরা রিজেক্টেড হয় কারণ তারা নোন ফেস না নয় বলে। তাহলে তাদের যদি কেউ সুযোগই না দেয়, তাহলে তারা নোন ফেসটা হবে কি করে বলুন তো? সবসময় তেলা মাথায় তেল দিলে কি হয়?
অনেক ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্টগুলোকে সুযোগ দিতে হয়, যেটাই সিস্টেম দেয় না। আমার ক্রু, সৌভিক, চিন্তু ক্যামেরায়, আম, কাঞ্চন আর্ট ডিরেকশন, তপন আবহ, তপন ভট্টাচার্য, অনুপম এডিটর, সমীরণ রুই দাস পোস্টার ডিজাইন করেছে, অরিন্দম আমার ব্যাকগ্রাউন্ড করেছে। আচ্ছা, এটা একটা সাইলেন্ট ফিল্ম যদিও, তবুও আমি রিকোয়েস্ট করব কানে ইয়ারফোন গুঁজে একটু শুনতে, কারণ সাউন্ডের একটা বিশেষ ভূমিকা আছে। আমি আপলোড করতে গিয়ে একটা বিসমিল্লাহ খানের একটা সানাই ইউজ করেছিলাম, সেটাই আমি কপিরাইট খেলাম বলে আমি সেটা খুব খুব কষ্ট হচ্ছে, ওটাকে আমাকে রিপ্লেস করতে হলো, কিন্তু নয়তো মনিটাইজড হচ্ছিল না। সো এই হচ্ছে বিষয়। এই ছবিটা আমি অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছি। প্রথম ছবি লন্ডনে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিল্ম পেয়েছি, মুম্বাই আইকনিক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিল্ম বেস্ট ডিরেক্টর পেয়েছি, বেস্ট সিনেমাটোগ্রাফি পেয়েছি। ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটা দেখানো হয়েছিল, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে স্থানই পাইনি। ব্যাঙ্গালোর ফিল্ম ফেস্টিভ্যাল, হায়দ্রাবাদ ফিল্ম ফেস্টিভ্যাল, দিল্লি ফিল্ম ফেস্টিভ্যাল, এরকম প্রভূত ফেস্টিভ্যাল গেছি, ঘুরেছি। ছবিটা যারা দেখেছেন একটু ফেস রিড করতে পারি, অন্তর থেকে তারা ভালোবেসেছেন ছবিটাকে। তদাপি আমি বলছি যে যেহেতু আমি অনেক সময় প্রিমিয়ারে গিয়ে কোনো ছবি ভালো না লাগলে আমি হাফ টাইমে কেটে পড়ি, বলে রাখলাম চুপি চুপি। আর নয়তো আমি ওই তারপরেই মাইক নিয়ে ক্যামেরা নিয়ে দিদি কেমন লাগছে, কেমন লেগেছে, কেমন লেগেছে বলতে আসে, আমি মিথ্যে বানিয়ে বানিয়ে বলতে পারি না। সো এই জন্য আমাকে লোকে ডাকাও বন্ধ করে দিয়েছে, একদিকে বাঁচোয়া। So, এই ব্যাস সময় হয়ে গেছে, আমি আপলোড করতে যাচ্ছি। সবার যার যেটা মনে হবে প্লিজ ফিল ফ্রি টু গিভ ইয়োর ফিডব্যাক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।